নিউ ইয়ার রিভিউ চ্যানেলে সবাইকে আজকে স্বাগত। অনেক দিন পর ভিডিও করতে বসে পড়লাম। আজ যে বইটা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে সবথেকে বেস্ট সেলার মানি উপরে একটা সুন্দর বই, দ্য সাইকোলজি অফ মানি। এই সাইকোলজি অফ মানি বইটি বেস্ট সেলার একটা বই, যেটা টাকা কড়ির মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করে। এখানে লেখক হচ্ছে দ্য মর্গান হাউসের লেখা এই বইটা ধনসম্পদ এবং কিভাবে নিজের লোভকে কন্ট্রোল করে সুখ বিষয়কে এক নিরন্তর পাঠ এই বইটার ভিতরে লেখা আছে। এখানে এই বইটা সম্পর্কে যত বলা হবে ততটাই ছোট হবে, কারণ এই বইটা আমি ভিডিওতে যতটুকু বলবো তার থেকে বেশি বিষয় হচ্ছে আপনাকে বইটা নিজে হাতে নিয়ে কিনে পড়তে হবে, সেটা সব থেকে ভালো হবে। এটা ইংলিশ ভার্সন আছে, আমি এটা বাংলা ভার্সন আজকে দেখাচ্ছি। এটা বিভিন্ন রকম ভার্সনে এই বইটা পাওয়া যায়। আর জেমস ক্লিয়ারকে আপনারা নিশ্চয়ই চেনেন, যিনি অ্যাটমিক হ্যাবিট লিখেছিলেন। তিনি বলেন এই বইটা প্রত্যেকের কাছে থাকা উচিত, কারণ এই বইটা যদি না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না যে মানি, টাকা পয়সা কিভাবে কাজ করে এবং টাকা পয়সা শুধু অর্জন করলেই হয় না, সেটা কিভাবে নিজের কাছে ধরে রাখতে হয় সেটাও একটা বিষয়। ফার্স্ট অফ অল, এটা অডিফিলে আমরা শুনতে পাবো। এটা যেরকম অডিফিলে শোনা যাবে, তেমনই দ্য সাইকোলজি অফ মানি বইটার অনুবাদ করেছে রাজশ্রী ব্যানার্জি। এগুলো একটা না বললেই চলে, কিন্তু তাও একটু বলে রাখছি, কারণ যিনি অনুবাদ করেছেন তিনি তো কষ্ট করেই করেছেন, তাই না? বিষয়টা দেখেন, এই সূচিপত্রটা এত সুন্দর যে আপনি যদি এটা ভালো করে ভালো করে যদি দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখেন সূচিপত্র যেটা বলছে, দেখতে পাচ্ছেন? দেখেন ভূমিকাও যেটা বলছে, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 1 নম্বর সূচিপত্র যেটা বলছে, এই পৃথিবীর বুকে সত্যিকার অর্থে কেউ পাগল নয়, সবাই অর্থের অন্বেষণে বিভ্রান্ত। এটা একদম সত্যি কথা। 2 নম্বর বলছে, আমি যেটা কন্টেন্টগুলো সব পড়ে শোনাচ্ছি আপনাদের, তারপরে আপনারা নিশ্চিতভাবে এই বইটা কিনে পড়বেন। পড়ার উপর কিন্তু অন্য কোনো বিকল্প হতে পারে না। সৌভাগ্য এবং ঝুঁকি। 3 নম্বর, মানব জাতির প্রাপ্ত সম্পদ কখনো যথেষ্ট নয়। 4 নম্বর, বিভ্রান্তিকর। 5, ধনী হওয়া বনাম ধনী থাকা, এটা সব থেকে ইম্পর্ট্যান্ট। কেউ ধনী হবার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু ধনী কেউ থাকতে পারে না। সেটা বিষয়ে এখানটা ডিটেলসে আলোচনা করা আছে। হে বৎস, আপনি জিতবেন, যেটা একটা বাংলা অনুবাদ করেছেন উনি, কিন্তু এর ইংলিশটা আপনি সব থেকে ভালোভাবে পড়তে পারবেন, ইংলিশ থেকে ট্রান্সলেট করেও পড়তে পারবেন। কিন্তু আমি চাইবো আপনি এটা পড়েন, হয় এটা অডিফিলে শুনে পড়েন, অথবা ইউটিউবে শুনে পড়েন, অথবা আপনি পড়ে ফেলেন এই বইটা, ঠিক আছে? পড়া খুব জরুরি। স্বাধীনতার উপরে আছে। তারপর গাড়ি প্যারাডক্সের মধ্যে মানুষ, সম্পদ হলে যা আপনি দেখতে পাচ্ছেন না। 10 নম্বর, অর্থ সঞ্চয় করুন। 11, যুক্তিসঙ্গত বনাম যুক্তিযুক্ত। তারপর সারপ্রাইজ 12 নম্বরে। 13 নম্বরে, ভুল করার সুযোগ। 14 নম্বর, আপনি পরিবর্তন করবেন। 15, জগতের কোনো কিছুর বিনামূল্যে পাওয়া যায় না, এটা ইম্পর্ট্যান্ট। সব কিছুকে আমরা পেমেন্ট করেই খাই, কিন্তু কোনো জিনিস কিন্তু ফ্রি হয় না। ফ্রি যেটা পাওয়া যায় সেটা একটা কেউ মূল্য যোগ করে তাতে। 16, আপনাকে এবং আমাকে। 17, হতাশাবাদের প্রলোভন। 18 যেটা বলছে, যখন আপনি যে কোনো কিছু বিশ্বাস করবেন। 19, এখনই সব একসাথে উদ্যোগ নিন, শুরু করুন। 20 নম্বর, স্বীকারোক্তি। এই যে বিষয়গুলো যেটা আমি দেখালাম কন্টেন্টে, সেটা এই পুরো বইটার একটা নির্যাস, ঠিক আছে? এর পরপর আছে অনেক সুন্দর জিনিস আছে, যে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সম্পর্কে পুরো ডিটেলসে আছে, যে সম্পদটাকে কিভাবে আমরা মেনটেন করব, আমাদের কাছে কিভাবে রাখবো, তার উপরে একটা যে এত সুন্দর মানে লেখক এই সরল সহজ ভাষায় আমাদের কাছে বর্ণনা করেছেন, এটা আমাদের খুবই একটা উপযুক্ত পাওনা বলা যায়। বইটা আমাদেরকে শেখায় যে ধনী হওয়া আর ধনী থাকা এক জিনিস নয়। অনেকের টাকা উপার্জন করতে পারে, কিন্তু দীর্ঘদিন ধরে সম্পদ ধরে রাখতে পারে না। সম্পদ ধরে রাখার মূল চাবিকাঠি হলো ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। যেমন আমি এখানটায় প্রত্যেকটা লাইন এরম ধরে ধরে পড়েছি, সেটা সম্পর্কে আমি জেনেছি বলেই আপনাদের বলতে পারছি,
ঠিক আছে। দ্বিতীয় নাম্বার ভাগ বলছে ভাগ্য এবং ঝুঁকি দুটোই বাস্তব সাফল্য শুধু পরিশ্রমের ফল নয়। মানে বলতে চাচ্ছে ভাগ্য ভূমিকা রাখে, এই যে ধনী হওয়ার পিছনে ভাগ্যটাও একটা ভূমিকা রাখে। একইভাবে ব্যর্থতা সবসময় অযোগ্যতার কারণে হয় না, ব্যর্থতা কখনো কখনো অন্য কারণে হতেও পারে। 3 নাম্বার, কখনো অন্যের সাথে নিজের তুলনা করবেন না। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অন্যের সাথে জীবনেও নিজেকে তুলনা করবেন না, কারণ আপনার হতে পারে প্রয়োজন 10 লক্ষ টাকা, কিন্তু অন্যের প্রয়োজন 10 কোটি টাকা। এই জন্য অন্যের সাথে নিজেকে যদি তুলনা করেন তাহলে সারা জীবনে অসন্তুষ্টিতে ভোগ করবেন, আপনি সুখী হতে পারবেন না তখন। তাই জন্য নিজেরটাই নিজে আস্তে আস্তে বাড়িয়ে সম্পদ বাড়ান, নিজেরটার মধ্যে খুশি থাকেন। অন্যেরটা যত বেশি দেখবেন নিজেরটা আনন্দ আস্তে আস্তে গায়েব হয়ে যাবে। 4 নম্বর যেটা বলছে ধনী দেখানো আর ধনী হওয়া আলাদা একটা বিষয়। দামি গাড়ি মোবাইল বাড়ি দেখে কাউকে ধনী ভাবা একদমই ভুল হবে। প্রকৃত সম্পদ হলো যে টাকা খরচ করা হয়নি এবং সেটা বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগ মানে যেটা ইনভেস্ট করা হয়েছে, সেটাই হচ্ছে আসল সম্পত্তি। আপনি বসে বসে থাকলেও সেই সম্পত্তি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। এই যে এই গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফের মধ্যে যখন আপনার সম্পদ বাড়ি থাকবে, ভালো করে বুঝবেন, যদি আপনার সম্পদ বাড়ি থাকে তাহলে সারা জীবন এই গ্রাফের মধ্যেই আপনি চলবেন। কিন্তু এই সম্পদটাকে যখন আপনি ইনভেস্ট করবেন তখন সেই সম্পদটা আস্তে আস্তে কী হবে জানেন তো, আপনি 10 বছর কি 20 বছরের জন্য যদি ইনভেস্ট করেন, তারপরে আপনি যখন টাকা তুলতে যাবেন আপনার এই টাকাটা এই জায়গাটায় পৌঁছবে। তাই কি না বলেন? এইটাই হচ্ছে আমাদের একটা ইনভেস্টমেন্টের একটা সুযোগ। এটা কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়ে, যেটা আমি এক্ষুনি বলবো। কম্পাউন্ড শক্তি, যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, এই যেটা একটা কথা আছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আমরা ম্যাথে আমরা করি যেরকম সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, তেমনই কম্পাউন্ডিংয়ের শক্তি। অল্প টাকা দীর্ঘদিন সময় ধরে বিনিয়োগ করলে তা বিশাল পরিমাণে একটা বড় সম্পত্তিতে পরিণত হয়। যেমন 1000 টাকা যদি আপনি প্রতি মাসে বিনিয়োগ করেন 20 থেকে 30 বছরের জন্য, তাহলে দেখবেন সেই চক্রবৃদ্ধি বেড়ে আপনি যে টাকা দিয়েছেন সেটা অসম্ভব একটা জায়ান্টে পরিণত হবে। পরবর্তীকালে যখন 30 বছর কি 20 বছর পর যখন সেটা তুলতে যাবেন, সে টাকাটা এত পরিমাণে বেড়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। যদি বাড়ি হিসেব করতে লাগেন তাহলে ক্যালকুলেটর আপনার ফেল করবে। বিষয়টা এত সুন্দরই যে টাকা কিভাবে কাজ করে সেটার উপরে এই বইটা ওই জন্যে লেখা। ওই জন্যে বলছি এই বইটা খুবই ইন্টারেস্টিং একটা বই, সবাই পড়তে পারে, একদম সহজ সরল ভাষায় লেখা, কোনো অসুবিধা হবে না। ইংলিশ পড়েন বাংলা পড়েন কিন্তু পড়ে ফেলবেন। আরেকটা জিনিস বলছে যেটা এখানটায় আছে, যে সময়ের দাম সবথেকে মূল্যবান। সময় সবথেকে মূল্যবান সম্পদ, যেটা টাকার থেকেও বেশি মূল্যবান জিনিস। কারণ সময় এবং স্বাধীনতা, এই দুটো জিনিস যদি আপনার কাছে থাকে তবে আপনি কিন্তু সবথেকে বেশি বড় লোক হবেন। কারণ এই দুটোই হচ্ছে টাকা ইনভেস্ট এবং টাকা আয় করার সবথেকে বড় মূল অস্ত্র, সময় এবং নিজের স্বাধীনতা। আপনার যতটুকু খরচ করার ইচ্ছা হচ্ছে আগে ভাবুন, বাড়িতে লিখুন যে এইটা ওই টাকাটা খরচ করলে কি আমার টাকা ফুরিয়ে যাবে। যদি দেখেন যে হ্যাঁ আপনার যেটা দরকার তার বেশি আপনি অতিরিক্ত ব্যয় করে ফেলছেন, তাহলে সেই ব্যয়টাকে কমিয়ে ফেলুন, ওইটাকে আপনি জমিয়ে ফেলুন, ওই টাকাটাকে আপনি ব্যয় করবেন না, যে ফালতু কাজে টোটালি টাকা ব্যয় করবেন না। এটা হচ্ছে এই বইয়ের আসল মূল কথা। এবং টাকা কিভাবে কাজ করে সেটাও একটা বিষয়, যে টাকা সবসময় লোককে দেখাতে নেই, একটু সিক্রেটও রাখতে হয়। কারণ টাকা বিষয়টা এমন একটা জিনিস যে প্রত্যেক মানুষের মধ্যে হিংসা এবং ঈর্ষায় পরিণত করে। তাই জন্য মর্গ্যান হাউস এই বইটার ভিতরে বলেছেন যে ধনী হওয়ার জন্য শুধু টাকা বেশি আয় করাই যথেষ্ট নয়, সঠিক মানসিকতা, ধৈর্য, সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনাই প্রকৃত বড় সম্পদ গড়ে তোলে। যেমন আমরা এখানে পাবো ওয়ারেন বাফেটের কথা, যিনি যে কীভাবে এই মানে ছোটোবেলা থেকে অল্প অল্প করে টাকা কম্পাউন্ডিং ইন্টারেস্টে বিনিয়োগ করার পরে এত বড় লোক হয়েছেন। তারপরে আমরা জানতে পারবো বিল গেটসের কথা, বেস্ট জব বেজোসের কথা, এবং সর্বশেষে এখন সবথেকে বড় লোক মধ্যে এখন পড়ছে এলন মাস্ক। ওনার সমস্ত কিছু আমরা অনেক কিছু যে সমস্ত বিষয় আমাদের অজানা তথ্য, সেই বিষয়গুলো আমরা এই বইতে জানতে পারবো যে উনি কীভাবে নিজেকে ব্যবহার করেছেন এবং নিজের কোম্পানিকে ব্যবহার করেছেন টাকাটাকে অতিরিক্ত জায়ান্টে পরিণত করতে, যে টাকা ফুরোবে না, এমন একটা পজিশন উনি নিয়ে গেছেন, সত্যিকারের অর্থে সে টাকা ফুরোবে না। আধুনিক পুঁজিবাদী দুটি জিনিস জনক। পুঁজিবাদী মানে টাকা পয়সা জমানোর ক্ষেত্রে সবথেকে দুটো জিনিস সবথেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সম্পদ সৃষ্টি করার পাশাপাশি সম্পদটাকে মেনটেন করা, কীভাবে তাকে বাঁচিয়ে রাখা এবং
সব টাকা উড়িয়ে দেওয়ার ফলে দেখা যায় এই বইটার ভিতরে অনেক গল্প আছে যে এমন এমন লোক আছে যারা টাকা পয়সা একটু হাতে চলে এসছে, লোককে দেখাচ্ছে, অতিরিক্ত বড়মানা ভাব করছে, দেখা গেলো সেই টাকাটা কিছুদিন পর সে দেউলিয়া হয়ে যাচ্ছে, দেউলিয়া পড়ে যাচ্ছে, মানে তার কাছে আর কি সেই টাকাটা থাকছে না, এবার সে অন্য দিক থেকে লোন নিচ্ছে, অথবা দেশ ছেড়ে পালাচ্ছে, অথবা সে একটা আস্ত ছোটো লোকে পরিণত হয়েছে। হ্যাঁ, সামথিং এরকমই একটা লেখা ছিল এর ভিতরে। এবার মানে ব্যাপারটা হচ্ছে যা দরকার তার বাইরে যদি আরও বেশি বেশি করে খরচা করেন, নিশ্চিতভাবে আপনার টাকা বেশি দিন টিকবে না। এই জন্য মর্গান হাউস এই বইটার ভিতরে প্রত্যেকটা জায়গায় বলেছেন ধনী হবার আর ধনী থাকা এই দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে দেখবেন একটা গল্প আছে এই গল্পের বইটার ভিতরে, যে একটা লোক প্রচুর পরিমাণে টাকা হয়ে গেছে, সে সমুদ্রে ওয়েটারকে দিয়ে কি করায়, সমস্ত টাকা মানে একটা বান্ডেল দিয়ে বলে যাও যাও ফেলে এসো, টাকা ফেলে এসো, খুচরো কয়েন করে আনো। খুচরো কয়েন করে এনে সেই কয়েনগুলোকে ও কোনো পাত্তাই দেয় না, না দিয়ে সব টাকাগুলো এরকম সমুদ্রে ফেলতে লাগে। কিছুদিন পরে দেখা গেল সেই লোক দেউলিয়া হয়ে গেছে। জাস্ট এটাই, টাকাকে তুমি যদি মূল্য না দাও, টাকাও এক সময় তোমাকে অমূল্য করে দেবে, টোটালি মূল্য দেবে না তোমাকেও সে তার রূপে ফিরিয়ে নিয়ে চলে আসবে। ঠিক আছে, ওই জন্য টাকা সাবধানে ব্যবহার করুন। টাকা পয়সা এমন একটা সেন্সিটিভ জিনিস যেটা খুবই সাবধানে প্রত্যেকটা মানুষকে ভেবেচিন্তে খরচা করা উচিত এবং আয় করা উচিত। আবার এমনটা বলা হয়েছে বইতে যে আপনি অতিরিক্ত কৃপণ হলেও কিন্তু কোনো কিছু করতে পারবেন না, কিন্তু এর মাঝামাঝি আপনাকে থাকতে হবে। অতিরিক্ত বড় লোকানা ভাব করলেও চলবে না, যে আমি সবাইকে দেখিয়ে বেড়াচ্ছি আরে আমার বিশাল টাকা আছে, আবার এইদিকে অতিরিক্ত কৃপণগিরিও করলে হবে না যে আমি আরে আমার কিছুই নেই, এরকম দুটোর মধ্যে একটাও করলে হবে না। এর মাঝামাঝি থাকতে হবে, যেটুকু আপনার দরকার, যেটুকু আপনার পরিবার পেলে আপনি তাদেরকে সুখী রাখতে পারবেন, যেটুকু আপনি তাদের জন্য সঞ্চয় করবেন সেটুকুই দরকার। এই বইটা সম্পর্কে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছেন, তাদের মধ্যে কয়েকজনের কথা একটু আমি মেনশন করতে চাই। যে মর্গান হাউসের মতো সুন্দর করে স্পষ্ট বক্তব্য পরিবেশন করে খুব কম ব্যক্তি আর্থিক বিষয়ে এমন মনোরম বা মনোহর কাহিনী লেখেন। এটা লিখেছেন বা বলেছেন ড্যানিয়েল এইচ পিঙ্ক, যিনি হচ্ছে দ্য 1 নম্বর নিউ ইয়র্ক টাইমসের কথিত ওয়েন টু সেল ইজ হিউম্যান অ্যান্ড ড্রাইভের মতো সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক। ঠিক আছে, পরপর বলছি কে কী বলেছেন। মর্গান হাউসেলের পর্যবেক্ষণগুলি প্রায় সময়ের দুইটি ভিন্ন ক্ষেত্রে রাখা বাজি জিতে নেয়। এটি এমন একটি বিষয় যা কথা বলে যা আগে কখনো কোনো বইতে বলা হয়নি। এটা সত্যিকারের অর্থে বলা যায় যে টাকা পয়সার বিষয় এমন বই খুবই কম লেখালেখি হয়েছে। তার মধ্যে আরেকটা বই আছে, এর পরের ভিডিওতে আমি সেটা আনবো। সেই বইটাও প্রচুর পরিমাণে ভালো, একবার পড়লে আপনি নিজেই টাকা জোগাড় করতে স্টার্ট করে দেবেন, আপনার মানি ব্যাগ ভরে উঠবে টাকায়। সেই বইটা সম্পর্কে পরের ভিডিওতে আমি নিয়ে চলে আসবো। আপনারা গেস করে আমাকে কমেন্টে বলতে পারেন সেই বইটার নাম কী হতে চলেছে। সেগুলি দেখেন এই বইটা সম্পর্কে, সেগুলি যথার্থভাবেই কার্যকর হয়ে ওঠে। তারপরে তিনি ছিলেন সেই বিরল লেখক যে জটিল ধারণাগুলিকে আকর্ষণ ও সহজে বোধগম্য বর্ণনার পরিবেশন করতে পারেন। সত্যিকারের অর্থে এই বইটা খুবই সুন্দর, সহজ সরল ভাষায় লেখা। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইকোনমিক্স বিষয়টা তাদের কাছে কঠিন হয়ে ওঠে, কিন্তু ইকোনমিক্স পড়ার আগে আমি বলবো এই বইটা পড়ে ফেলো, কারণ এই বইটা এত সহজ ভাষায় লেখা যে সারা দেশের মানুষ, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জায়গায় বিভিন্ন ভাষায় এই বইটা প্রকাশিত হয়েছে। তারপরে দেখুন, টাকা পয়সার পরিচালনার সম্বন্ধে প্রভূত পড়াশোনা করে জ্ঞান লাভই করলেই যে বিভিন্ন খাতে টাকা পয়সা বিনিয়োগ ও লগ্নি করে সুফল পাওয়া যাবে বা যথাযথ উপায় টাকা পয়সা খরচ করে শেষ পর্যন্ত আপনি লাভবান হবেন তা কিন্তু সত্যি নয়। আপনি যে প্রচুর পরিমাণে পড়াশুনো করেছেন বলেই আপনি সব থেকে বেশি বড় লোক হবেন এমনও কিন্তু কোনো ধারণা হয় না, এমন কোনো বিষয় নেই। যে পড়াশুনো নাও করেছে টোটালি সেও কিন্তু বড় লোক হয়েছে। এটা আমরা অনেক উদাহরণ পেয়েছি, কারণ যিনি ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন মার্ক জুকারবার্গ, সে কি বেশি পড়াশোনা করেছে? একদমই না, কিন্তু তার যে মেন্টালিটির সাথে আমাদের যে পড়াশোনার মেন্টালিটি তার কোনো দিক থেকে মিলছে না, আকাশ পাতাল পার্থক্য। তাই জন্য এখানটা বলছে যে আপনি পড়াশুনো করলেই যে আপনি বড়লোক হবেন এটা ধারণা ভুল। এই বিষয়ে ব্যবহারিক জ্ঞান আপনার সবসময় থাকতে হবে, একটা ব্যবহারিক জ্ঞান। আপনি যে বিষয় আপনার মোট কথা স্কিল থাকতে হবে, নলেজ থাকতে হবে, সত্যিকার অর্থে আপনার জ্ঞান থাকতে হবে। জ্ঞান যদি সেই বিষয়ে না থাকে
গভীর জ্ঞান, তাহলে আপনি কিন্তু সেই বিষয়টা পারবেন না। এই যেরকম স্টকে অনেকে টাকা স্টক করেন, অথবা ওই যে শেয়ার মার্কেটে টাকা খাটান, কিন্তু অনেকে দেখবেন ওই থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছেন, আবার অনেকে সারা জীবন ধরে রাখছেন সেই জিনিসটাকে এবং পরবর্তীকালে তারা আর লাভবান হচ্ছেন। এর বিষয়টা কি? একটা মানুষ দুরকমভাবে কী করে হতে পারে? সবারই তো গায়ে একই রক্ত, একই বুদ্ধি তো হতে পারে না, তাই না? রক্ত একই হতে পারে, কিন্তু রক্তের মধ্যে পার্থক্য থাকে, এ বি ও প্লাস মাইনাস সব কিছু থাকছে, তেমনই বুদ্ধির পার্থক্য থাকছে। ওই জন্য তো একজন বড়লোক হচ্ছে আর একজন গরিব থেকে যাচ্ছে, আর একজন মিডল মধ্যবিত্ত থেকে যাচ্ছে, 3 রকম মানুষ থাকছে। তার কারণ হচ্ছে আমাদের নলেজের অভাব। ঠিক আছে, নলেজ হচ্ছে এমন একটা বিষয় যেটা কারোর মধ্যে বেশি থাকে, কারোর মধ্যে কম থাকে। ঠিক আছে, আর ব্যবহারিক জ্ঞান যদি আপনার মধ্যে যদি নলেজ সেরম নাও থাকে, কিন্তু আপনার মধ্যে যদি স্কিল থাকে, তাও আপনি বেড়ে উঠতে পারবেন, কারণ বর্তমান যুগ হচ্ছে স্কিলের যুগ, এআই যুগ। দেখেন, এই বিষয়ে ব্যবহারিক জ্ঞান সততাই অন্য কাউকে শেখানো কঠিন। এমনকি সত্যিকারের চটপট বা বুদ্ধিমান ব্যক্তিরা যে পদ্ধতি এখানে শেখার চেষ্টা করে থাকেন, সেটা সফল হয়, তাও নাও হতে পারে। বলছে কীভাবে টাকা পয়সা পরিচালনা করতে গিয়ে বিনিয়োগ করতে হয় এবং ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হয়, সেই পদ্ধতিতে সাধারণত বহুবিধ ডেটা এবং ফর্মুলা বিজড়িত গাণিতিক গণনার দরকার বলে মনে করা হয়। বাস্তব জগতের লোকেরা কিন্তু স্প্রেডশিটে গণনা করে আর্থিক সিদ্ধান্ত নেন না। সাধারণত রাতের বেলা খাবারের টেবিল বা মিটিং রুমে বসে বিনিয়োগকারীরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেন, যেখানে ব্যক্তিগত ইতিহাস, বিশ্বের নানান বিষয়, আপনার অন্যান্য দৃষ্টিভঙ্গি আছে, অহংকার, যেখানে দেখবেন অনেকের অহংকার আছে, গর্ব করে, বিপণন করে ব্যবস্থা আর অবস্থা প্রতিকূল উদ্বেগগুলো একত্রিত করে মিলেমিশে বিনিয়োগকারী সিদ্ধান্ত নেওয়ার পন্থাকে এগিয়ে নিয়ে যায়। তারপরে বলছে টাকাকড়ির মনস্তত্ত্ব বা সাইকোলজি অফ মানি বইটিতে লেখক 19টি ছোট কাহিনী পরিবেশন করেছেন। অ্যাকসুলেট রাইট, এখানটায় লেখক মর্গান হাউস 19টা কাহিনী পরিবেশন করেছেন, যাতে লোকেরা অর্থ সম্পর্কিত বহুবিধ ব্যবস্থাপনার বিষয় চিন্তাভাবনা করে এমন সব বিচিত্র উপায় খুঁজে নেন এবং আপনাকে শেখান যে কীভাবে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে অর্থ সম্পদের মতো একটিও জমা খরচের ব্যবস্থাপনা আরও কার্যকর করা যায়। তারপরে দেখেন লাস্ট, এটা মর্গান হাউসেন হলেন কোলাবোরেটিভ ফান্ড এর একজন অংশীদারি এবং দ্য মোটেলে ফুল অ্যান্ড দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একজন প্রাক্তন কলামনিস্ট। তিনি সোশ্যালিস্ট অফ আমেরিকান বিজনেস এডিটর্স অ্যান্ড রাইটার্সের 2বার বেস্ট ইন বিজনেস অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন, নিউ ইয়র্ক টাইমসের সিডনি অ্যাওয়ার্ডস পুরস্কার পেয়েছেন, ব্যবসা বাণিজ্য আর্থিক সংবেদনশীলতার ক্ষেত্রে বিভিন্ন বিশিষ্টতার জন্য জেরাল্ড লোয়েব অ্যাওয়ার্ড নামক পুরস্কার পাওয়ার জন্য 2বার চূড়ান্ত পর্বের বাছাইয়ের অন্তর্ভুক্ত হয়েছিলেন। ওকে, তাই বলছি এটা অল্প টাকার মধ্যে আপনার হাতে যে একটা বেস্ট সেলার বই আসতে চলেছে, মর্গান হাউসের সাথে এই বইটার সাথে আপনি যুক্ত হয়ে যান এবং বইটা কিনে ফেলুন, পড়ে ফেলুন যে কী জিনিস আছে। 19টা সত্যিকারের 19টা কী গল্প আছে, একটা রোমাঞ্চকর গল্প এর মধ্যে, পড়ে ফেলুন। আজ এই পর্যন্ত, এরপরে আপনারা কি চাইছেন সেটা আমাকে বলবেন, কোন বইটা। আর এরপরে আমি আরও আনতে চলেছি আমার সব থেকে রাজ্যের সমস্ত বড় বড় পরীক্ষা সম্পর্কে, কেন্দ্রের পরীক্ষা সম্পর্কে বিভিন্ন তথ্য। আজ এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওগুলো লাইক, সাবস্ক্রাইব, এবং একটা সাবস্ক্রাইব বাটন তো দেওয়াই যায়, তাই না? আর কমেন্ট করে জানান কি চাই আপনাদের আর।